আসসালামু আলাইকুম। এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আর আজকে আলোচনার বিষয় আমরা যেটা করেছি সেটা হলো যে বাজেট নিয়ে আমরা আলোচনা করব। মার্কেট পুঁজিবাজার অটোমেটিক্যালি চলে আসবে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অর্থনীতিবিদ এবং প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, সুবক্তা। আপনাকে স্বাগত জানাই। ওনার পাশে অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, চেয়ারপারসন উন্নয়ন অন্বেষণ। উনিও খুব সুবক্তার সাথে আবার খুব সোজা কথা বলতে পছন্দ করেন। আপনাকেও স্বাগত জানাই। আমি প্রথমেই চলে যাচ্ছি মিজান ভাই আপনার কাছে। আমি একটা জিনিস এবং একই প্রশ্ন তিতুমির ভাই আপনার কাছেও থাকবে। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে বাজেটের আকার 4,266 কোটি টাকা, তার মধ্যে বৈদেশিক অনুদান 1.4%, বৈদেশিক ঋণ থাকবে 11.16%, আভ্যন্তরীণ ঋণ থাকবে 15.1%, কর ব্যতীত প্রাপ্তি 7.8%, এনবিআর বহির্ভূত কর 2.1%, এনবিআর নিয়মিত কর 62%. Is it achievable? আপনাকে ধন্যবাদ। বাজেট হলো সরকারের একটা আর্থিক বছরের পরিকল্পনার একটা কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন। এটার বর্তমান বছরের যে পরিকল্পনা আমরা দেখতে পেলাম সেটার অ্যাচিভেবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থনীতিবিদেরা অলমোস্ট আমি বলবো কনসেনসাস, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এটা আসলে বাস্তবসম্মত কিনা, সরকারের আমাদের সেই সক্ষমতা আছে কিনা। আমি একটু দীর্ঘমেয়াদী পার্সপেক্টিভে যদি দেখি, মানে গত 10 বছরে মানে আমাদের অর্থনীতির যে সক্ষমতা অর্জিত হয়েছে সেটা কিন্তু বাংলাদেশকে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় মানে টপ রেটেড একটা ইকোনমি হিসাবে আইডেন্টিফাই করা হয়। আপনি গোল্ডমান স্যাক্সের বা আমেরিকান সিটির যদি ইভ্যালুয়েশনগুলো দেখেন, ইভেন আমাদের যে রেটিং এজেন্সিগুলো আছে, মুডি বা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, ওরা কিন্তু বাংলাদেশের অর্থনীতির ইকোনমিক রেটিংটাকে সাস্টেইন করেছে এবং ভেরি স্টেবল ইকোনমিক পারফরমেন্স এটাকে আইডেন্টিফাই করেছে। আমাদের ইকোনমিক গ্রোথ রেট ফর দি লাস্ট 10 years ইট ইজ নাও অলমোস্ট 6.5%, এবং সেখানে এক্সপোর্ট ডেভেলপমেন্ট, ক্যাপিটাল ফ্লো ইন দি ফর্ম অফ রেমিটেন্স, যেগুলো আমাদের অর্থনৈতিক গ্রোথের ড্রাইভার হিসেবে চিহ্নিত হয়েছে। ইন দ্য সেম টাইম টেকনোলজিক্যাল প্রোগ্রেসও হয়েছে। রিয়াল ইকোনমিতে দেয়ার আর লট অফ চেঞ্জেস, এবং সরকারের পাবলিক ফাইন্যান্সেও কিন্তু ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে গত 10 বছরে। তো সেই ধারাবাহিকতায় আমি যদি আজকের বাজেটের কথা বলি, যে এইটা বিচ্ছিন্ন কিছু না, মানে ইট ইজ মানে ইট গোজ অ্যালং উইথ দিস মানে পারসিস্টেন্ট ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। তবে হ্যাঁ, মানে ইন দি ভেরি শর্ট টার্ম, মানে ইন দি লাস্ট 2 years, পার্টিকুলারলি ইন দ্য লাস্ট 18 months, আমাদের কিছু আনফেভারেবল ডেভেলপমেন্ট হয়েছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। একটা যেমন এক্সপোর্ট গ্রোথ, এটা একেবারেই স্লো ডাউন হয়ে গেছে, 4.5% বা 3% হয়েছে। আমাদের আপনার এক্সচেঞ্জ রেট পলিসি নিয়ে একটা বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে, কারণ গত 7 বছরে আমাদের এক্সচেঞ্জ রেট হ্যাজ বিন অলমোস্ট ফিক্সড, যেখানে আমাদের কিউমুলেটিভ ইনফ্লেশন হয়েছে 65 to 70%। এটা এখন শোনা যাচ্ছে যে একটু অ্যাডজাস্টমেন্ট হবে, বাট স্টিল দেয়ার ইজ নো ডিসার্নেবল মানে ডিভ্যালুয়েশন, যেটা ব্যবসায়ীদের উপর সাংঘাতিক মানে নেগেটিভ অ্যাডভার্স ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। সেই প্রেক্ষাপটে বাজেটটি আসছে। বাজেটে গভর্নমেন্ট ডেফিনেটলি মানে 4 লক্ষ কোটি টাকার একটা স্পেন্ডিং প্ল্যান দিয়েছে, এবং যেখানে আপনি যথার্থই বলেছেন যে সেখানে 5.5% অফ জিডিপি একটা ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মানে আকার সৃষ্টি করা হয়েছে, যার একটা বিরাট অংশই হবে ডোমেস্টিক ফাইন্যান্সিংয়ের মাধ্যমে। এবং ডোমেস্টিক বরোয়িংয়ের আমরা যদি প্রপোর্শনটা দেখি, এটার অর্ধেক হবে অলমোস্ট বাই সেলিং গভর্নমেন্ট সেভিংস ইনস্ট্রুমেন্টস, আর একটা হলো মানে বাই বরোয়িং ফ্রম দি financial system from the banks and NBFIs. কিন্তু মিজান ভাই, আমার প্রশ্ন যেটা আমি একটু বলি সেটা হলো যে সবকিছু ঠিক আছে, বড় বাজেট হয়েছে, আমরাও চাই বড় বাজেট হোক, যদি আপনি ইউ হ্যাভ টু ড্রিম।
ড্রিম যতক্ষণ না করেন ততক্ষণ ওই ইসে যেতে পারবেন না আপনি, সেটা ঠিক আছে, সেটা সমস্যা না। আবার পয়েন্ট ইজ যে এনবিআর এর ৬২% যে রিয়েলাইজ করবে ট্যাক্স ভ্যাট, তার মধ্যে ভ্যাট আছে 36.8%, ইম্পোর্ট ডিউটি 12.1%, এরকম করে আপনার ইনকাম ট্যাক্স 34.3%, সম্পূরক শুল্ক 15.5% অ্যান্ড আদার্স 1.3%। প্রশ্নটা হচ্ছে যে এই যে চাপটা পড়বে 62% যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই তো চাপটা পড়বে, যেহেতু আমাদের ট্যাক্স নেটটা খুব বেশি একটা এক্সপ্যান্ড করা যাচ্ছে না, এক্সপ্যানশনে হচ্ছে না। কাজেই ওই জায়গায় আমাদের আমি ওই জায়গাটা একটু আলোকপাত করতে চাই। আমাদের ট্যাক্স বেসটার একটা বড় বৈশিষ্ট্য হলো ইনডাইরেক্ট ট্যাক্স বেসড এবং ভ্যাট বেসড। নতুন ভ্যাট অ্যাক্টের, মানে এটা হাইপোথেটিক্যাল, নতুন ভ্যাট অ্যাক্টে কিন্তু অনেকগুলো পলিসি চেঞ্জ আসছে যেগুলো ভ্যাট বেসকেও সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করবে। শুধু ভ্যাট রেট 15% না, ভ্যাট বেসকেও কিন্তু মানে সিগনিফিক্যান্ট ওভারহলিং করা হয়েছে। আমি মনে করি যে নতুন ভ্যাট অ্যাক্টের অনেকগুলো পজিটিভ দিকও আছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, একাডেমিক ডিসকাশন করা যেতে পারে। কিন্তু আমার বিশ্বাস যে নতুন ভ্যাট অ্যাক্ট গভর্নমেন্টের ভ্যাট রেভিনিউতে সাংঘাতিকভাবে পজিটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে এবং তার অনেক ইম্প্যাক্ট থাকবে ফর দি রিয়াল ইকোনমি, যেটা নিয়ে ব্যবসায়ীরা মানে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। রাইট, থ্যাংক ইউ। ভ্যাটে 8 লাখ রেজিস্ট্রেশন আছে, ভ্যাট দেয় মাত্র 32,000। জি, আপনি একই প্রশ্ন। জি, আমরা আসলে দুটো বিষয় নিয়ে প্রথমে আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আপনার 1990 সাল থেকে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন এক ধরনের অগ্রগতি সাধিত হচ্ছিল। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের সম্ভাবনা অসীম। এখন আমরা যখন বাজেটটা করব তখন আসলে সাম্প্রতিক প্রেক্ষাপট অনুযায়ী এবং বিশেষ করে সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি লক্ষ্য করে যে অতীতে কী রকম অবস্থায় ছিলাম এবং ভবিষ্যতে কী ধরনের থাকব এবং সেখানে আসলে মৌলিক চ্যালেঞ্জগুলো কী এবং তার কৌশলগুলো বিবৃত করা হবে বাজেটে। এখন আমাদের চ্যালেঞ্জগুলো কী? আমাদের চ্যালেঞ্জ সামনে খুব পরিষ্কার অর্থে, এবং সেটা সরকারি তথ্য বলছে, যদিও সেই তথ্য নিয়ে অনেক রকমের তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে 5টি বিষয় সবাই মোটামুটি পরিষ্কার এবং গণমাধ্যমেও সেগুলো আলোচিত হয়েছে। প্রথম হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি বাড়ছে, অর্থাৎ গত ডিসেম্বর থেকে, এবং বিশেষ করে মূল্যস্ফীতির মধ্যে হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতি, অর্থাৎ চাল, ডাল, মাছ, মাংস এগুলো বাড়ছে, যেগুলো হচ্ছে যে নিম্ন আয় এবং নির্দিষ্ট আয়ের মানুষের সাথে জীবনের সাথে বিশালভাবে সম্পর্কযুক্ত। এবং সাথে সাথে প্রকৃত মজুরি, অর্থাৎ হচ্ছে যে গত 4 বছরে প্রকৃত মজুরি আপনার 7.89% কমে গেছে। তার মানে একদিকে মূল্যস্ফীতি ঘটছে, অন্যদিকে প্রকৃত মজুরি কমে গেছে। দ্বিতীয় ঘটনাটা ঘটেছে হচ্ছে কি, যে গত 2 দশকে বাংলাদেশে সর্বনিম্ন কর্মসংস্থান তৈরি হয়েছে। অর্থাৎ হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন 2003 থেকে 2010 সাল পর্যন্ত আমাদের 3% হারে কর্মসংস্থান প্রবৃদ্ধি ঘটেছে, কিন্তু 2013 থেকে 2015 সালে আপনার সেটা 1.8%। এবং এই আমাদের বেকারত্বের হার দক্ষিণ এশিয়ায় সর্ববেশি। এবং যদি খেয়াল করেন বিশেষ করে যুব সমাজ, কারণ আমাদের এর এক ধরনের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার সুযোগ আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে 15 থেকে 29 বছরের যুবকদের আপনার 40% না আছে কাজে, না আছে শিক্ষা প্রতিষ্ঠানে, না আছে কোনো প্রশিক্ষণে। তার মানে ভয়াবহ একটা কর্মহীন এবং আপনার প্রবৃদ্ধির আমরা লক্ষ্য করছি। তৃতীয় সমস্যা হচ্ছে যে আমরা যে এটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে আপনার সক্ষমতা বাড়াতে হলে শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যয় দরকার। সেটা এতই অপ্রতুল এবং দিন দিন তা বাজেটের আকার এবং আপনার বাজেটের হারে এবং প্রকৃত হারে হ্রাস পাচ্ছে এবং এটা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। চতুর্থ বিষয়টা হচ্ছে যে আপনার অর্থনীতি বর্ধন করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ দরকার, এবং সেই বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের তুলনায় আপনার 22% আছে। এবং আপনি যদি সাম্প্রতিক যে সমস্ত তথ্য দেখেন, বিশেষ করে ব্যাংক থেকে ঋণ প্রবাহ, সেটাও গত যে আপনার 6 মাসের যে হিসাব আমরা পাই তাতে 5.5% হ্রাস পেয়েছে আগের তুলনায়। তার মানে হচ্ছে যে আমাদের অর্থনীতিতে
সক্ষমতা বাড়ছে না, বরং আমরা লক্ষ্য করছি যে এক খাত কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আপনি রপ্তানি আয়ের দিকে দেখেন তাহলে 82% হচ্ছে গার্মেন্টস খাত, যেটা একটা ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার মতো পণ্য আরও রপ্তানি করতে পারছি না। আপনার পঞ্চম যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। অর্থাৎ হচ্ছে যে সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই হোক, ব্যক্তিখাতের প্রতিষ্ঠানই হোক, আমরা লক্ষ্য করছি যে ব্যাংকগুলোতে একদিকে লুটপাট হচ্ছে, অন্যদিকে বিশৃঙ্খলাহীনতা হচ্ছে, এবং ব্যক্তিখাতের ব্যাংকগুলোর শাসন ব্যবস্থায় কোনো রকম নিয়ম শৃঙ্খলা পরিপালিত হচ্ছে না। তার মানে এক ধরনের কাঠামোগত অসুখে পরিণত হয়েছে। তো এই রকম বাস্তবতায় আসলে বাজেটে দিক নির্দেশনা দেওয়া দরকার ছিল অর্থমন্ত্রী, যেটা হচ্ছে যে মহা জোটের বাজেট। কারণ হচ্ছে যে বাংলাদেশের সংসদে যারা আছেন তারা সবাই আবার সরকারের অন্তর্ভুক্ত। তো যে বাজেট পেশ করেছেন সেখানে অবশ্য অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, তিনি একটা কবিতা উচ্চারণ করেছেন রবার্ট ফ্রস্টের। সেখানে বলছেন যে হচ্ছে যে প্রমিজেস টু কিপ এবং মাইলস টু গো। তো ওই কবিতার যে হেডলাইনটা, টাইটেলটা কিন্তু চমৎকার। সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তার মানে হচ্ছে একটা স্নোই ইভিনিংয়ে উনি প্রমিজও রাখতে পারছেন না, আবার অনেক পথও যেতে পারছেন না। রবার্ট ফ্রস্টের আর একটা কবিতা আছে, সেটা হচ্ছে যে রোড নট টেকেন, অর্থাৎ হচ্ছে যে রাস্তা নেওয়া হয়নি, আসলে ওনাকে ভিন্ন রাস্তা নেওয়া উচিত। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাজস্ব ব্যবস্থা অর্থাৎ ফিসক্যাল রুলটা কি। ফিসক্যাল রুল যদি দেখেন সেটা একেবারে বিশৃঙ্খলময়, কারণ দুটো কারণে। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যদি ঘাটতি হয়, ঘাটতি হলে কোনো অসুবিধা নেই। আর আপনি আর একটা জিনিস পরিষ্কার করা দরকার, আমাদের বাজেট কিন্তু বড় না, কারণ মোট দেশজ উৎপাদনের তুলনায় এটা যখন প্রকৃত দাঁড়ায় তখন আসলে এটা জিডিপির 16-17% হয়, যেটা আসলে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। তাহলে হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে আপনি ঘাটতি করবেন, আমরা সবাই একমত। ঘাটতিটা কেন করবেন? তার মানে হচ্ছে যে অর্থনীতিতে যদি আপনি মাল্টিপ্লায়ার অর্থাৎ হচ্ছে গুণক প্রভাব তৈরি করতে পারেন, অথবা আপনি যদি এটা আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয় অর্থাৎ মূলধন বিনিয়োগ হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঘাটতিটা কেন হচ্ছে। গত আওয়ামী লীগ শাসন আমল থেকে 2009 সাল থেকে এ পর্যন্ত আপনার 14,500 কোটি টাকা আপনি মূলধন ঘাটতি জোগাড় করেছেন জনগণের করের টাকায় ব্যাংক ব্যবস্থায়। দ্বিতীয় কি করেছেন? মাত্রাতিরিক্ত ব্যয় করেছেন, অর্থাৎ যে কাজ 100 টাকায় করা যায় সেটা আপনি 2000 টাকায় করেছেন। যেমন সব চলতি সমস্ত উদাহরণ দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন খুব বেশ কথাবার্তা হয়। ভারতে বড় একটা সেতু তৈরি হয়েছে কত কম টাকায়, আর আমাদের পদ্মা সেতু কত টাকায় তৈরি হচ্ছে। বা আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম যে হচ্ছে যে বাংলাদেশের তো আমরা উপকরণ নাই, বিশেষ করে অবকাঠামো তৈরি করার, আমদানি নির্ভর, তাহলে আমাদের খরচ বেশি হবে। সেই খরচ কি এত বেশি হবে যে যেখানে 101 কোটি টাকা লাগবে একটা 1 কিলোমিটার রাস্তা করতে, যেখানে ভারতের লাগে 10 কোটি টাকা, চীনে লাগে 13 কোটি টাকা, বা ইউরোপে লাগে 29 কোটি টাকা। তার মানে মাত্রাতিরিক্ত ব্যয় হয়েছে। তাহলে মাত্রাতিরিক্ত ব্যয়টা কোথায় গেছে সেটাও কিন্তু আবার একটা হিসেব পাওয়া যাচ্ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির যদি রিপোর্ট দেখেন তাহলে দেখবেন যে $9 বিলিয়ন আপনার পুঁজি পাচার হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এই যে করের জন্যে হন্যে হয়ে বেড়াচ্ছি, অর্থাৎ মূল্য সংযোজন কর বাড়াচ্ছি, যেটা একটা প্রতিক্রিয়াশীল কর। কারণ হচ্ছে যে আপনার আয় আপনি যদি ব্যয় করেন, আয় যদি আপনার 1000 টাকা হয় আর কারোর যদি 1 লাখ টাকা হয়, সবাই আপনি একভাবে দিচ্ছেন, কারণ এটা আয় নিরপেক্ষ কর। তার মানে হচ্ছে যে আপনি একটা লুটপাটের সংস্কৃতিকে উৎসাহিত করছেন, অন্যদিকে যেটা করছেন না, আয়কর নিচ্ছেন না। কারণ কর জালিয়াতি, কর হচ্ছে ফাঁকি, এই সমস্ত ব্যাপার নিয়ে কি সংস্কার কর্মসূচি হবে সেটাও কিন্তু উল্লেখ করা নাই। যে অর্থে ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন, সেটা একটা বড় জিনিস, সেটা নিয়েও কিছু নাই। আমাদেরকে অনেক দিন ধরে বলা হয়েছে, আপনার মনে আছে, ট্রান্সফার প্রাইসিং নিয়ে কিছু কথা হবে, কিন্তু সেই কথার মধ্যেই আসে। তার মানে হচ্ছে যে কর কাঠামোর যে প্রতিক্রিয়াশীলতা অর্থাৎ প্রগতিশীলতা লক্ষণীয় না, সাথে সাথে আমরা লক্ষ্য করছি। তারপরে আসেন সবচেয়ে ভয়ানক, কারণ হচ্ছে যে আজকে 7ই জুন, তাই না, 6 দফার দিন, রাইট? তা আমাদের স্বাধীনতা আপনার 3টা মৌল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। দেখেন, খেয়াল করেন, 14 লাখ লোকের জন্যে
অর্থাৎ তার মধ্যে আমিও একজন সুবিধাভোগী যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, তাদের জন্য আপনি বাজেটের সর্বোচ্চ বরাদ্দ 22% ব্যয় হচ্ছে বেতন ভাতা খাতে, এবং সেটা হচ্ছে বাংলাদেশের রেকর্ড 1 নম্বর খাত। সরকারি বরাদ্দের 1 নম্বর খাত হচ্ছে 14 লাখ লোকের। কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্র যখন কর্তৃত্ববাদী হয়ে যায়, যখন নিবর্তনমূলক হয়ে যায়, তখন তার আমলাকে, পুলিশ বাহিনীকে তাকে পুষতে হয়, সেই জন্য সে 1 নম্বর খাত। দ্বিতীয় খাত হচ্ছে একদিকে আপনি কর্মসংস্থান তৈরি করছেন না, অন্যদিকে ঋণের বোঝা তৈরি করছেন, এবং সেটা হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় খাত। তাহলে আমরা অনুন্নয়ন ব্যয়ের পাহাড়ের জন্যে আপনি যদি ঘাটতি বাজেট ত্বরান্বিত করেন, যদিও আইএমএফের কারণে আপনার এক ধরনের 5% মোট দেশজ উৎপাদনে রাখা হতো, কিন্তু এইবার আবার 5.8% আসে, কিন্তু এটা আরও বেড়ে যাবে। কারণ হচ্ছে ওখানে অনেক বেশি দেখানো হয়েছে যে বৈদেশিক খাত থেকে ঋণ পাওয়া যাবে, কিন্তু আসলে অভ্যন্তরীণ ঋণ পাওয়া যাবে। তো এখন আপনি হাইপোথেটিক্যালি চিন্তা করেন, যদি সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ নেয়, তার মানে হচ্ছে যে আপনার ব্যক্তি খাতের বিনিয়োগের জন্যে ঋণের সরবরাহ কমে যাবে, কারণ ইতিমধ্যেই আপনার হচ্ছে যে ব্যক্তি খাতে বিনিয়োগের অবস্থা তথৈবচ। তো এই রকম অবস্থায় আমাদের আসলে মৌলিক চিন্তা করা দরকার। ওই আমি একটা কথা বলে শেষ করব, যে হ্যামলেট নাটকে আপনার আর বলছে যে কি বলে, ক্লডিয়াসের অব্যবস্থা নিয়ে অব্যবস্থা হচ্ছে, তখন হচ্ছে যে মার্সিলাস বলছে যে সামথিং রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। আমাদের আসলে এই অব্যবস্থাটা ঠিক এই রকম দাঁড়িয়েছে। ধন্যবাদ। অনেক বিস্তারিত সুন্দরভাবে আপনি আলোচনাটা করলেন। তিতুমির ভাই, একটা কথা যেটা আসছে সেটা হলো যে দেখেন মিজান ভাই, আপনাকে আমি বলছি যে আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট প্রাক্কলন করা হয়েছে 23.2% এবং সরকারি ইনভেস্টমেন্ট 4.1%, মোট 8.1%, মোট 31.3% এটা করা হয়েছে। তিতুমির ভাই যেটা সঠিকভাবে বললেন যে বিগত কয়েক বছর ধরে 21+ পয়েন্টে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঘুরপাক খাচ্ছে, এটা কোনো অবস্থাতেই কিন্তু বাড়ানো যাচ্ছে না। ক্যাপিটাল ফ্লাইট উনি বলেছেন যে পরিমাণে হচ্ছে, ইনভেস্টমেন্ট আমাদের দেশে হচ্ছে না, অথচ টাকা চলে যাচ্ছে বাইরে। এই একটা বিষয় কেন? এবং বাজেটে কিন্তু কর্মসংস্থানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা কিন্তু আমরা পাই নাই। যেটা তিতুমির ভাই বললেন, একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের এখানে 40% যুবক বেকার আছে, এটা কিন্তু বিশাল একটা। আমি কিন্তু দেখতে চেয়েছিলাম এই বাজেটে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কোনো সুনির্দিষ্ট একটা পলিসি হয়তো থাকবে, যেখানে ভোকেশনাল ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং, কারণ 2022 সালে কিন্তু প্রচুর ওয়েস্টার্ন কান্ট্রিজে ওয়ার্কফোর্সের প্রয়োজন হবে, বিকজ ওয়েস্টার্ন কান্ট্রিজে 2020 সালের পরে 60% কিন্তু পেনশনে চলে যাবে। এই এশিয়ার থেকে কিন্তু এই ওয়ার্কফোর্সটা যাবে, এবং ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং ফর দ্যাট, খুব হেভিলি তারা কিন্তু প্রিপেয়ার হচ্ছে। বাংলাদেশে কিন্তু বাজেটে আমরা পেলাম না। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বেসরকারি খাতের বিনিয়োগ, মানে তিতুমির ভাই উনি যথার্থই বলেছেন যে গত 2011 সাল থেকে ইনফ্যাক্ট বেসরকারি খাতের বিনিয়োগে একটা স্থবিরতা বিরাজ করছে। তবে সেখানে একটু পরিবর্তন হয়েছে, এবং পজিটিভ পরিবর্তন হয়েছে 2015 সাল থেকে, যখন সুদের হারটা হ্রাস পেতে শুরু করলো। আপনার মনে আছে 2011, 12, 13, 14 এই সময়টাতে আমাদের প্রহিবিটিং ইন্টারেস্ট রেট মানি মার্কেটে বিরাজ করে, যে ইন্টারেস্ট রেটে কোনো সুস্থ প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনার তারা বড় করে বিজনেস করবে না, কিন্তু সেই জায়গাটাতে একটা মানে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। রাইট নাও ইট ইজ আই থিঙ্ক 9.5% আমাদের ওয়েটেড অ্যাভারেজ যে লেন্ডিং রেট, যেটা যে ইন্টারেস্ট রেট মানে পোটেনশিয়াল বড়োয়ারদেরকে অ্যাট্রাক্ট করবে, মানে টু বড়ো অ্যান্ড টু ইনভেস্ট অ্যান্ড টু এক্সপ্যান্ড দেয়ার ফ্যাক্টরিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। সেই পরিবর্তনটা হচ্ছে, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইজ পিকিং আপ। তবে হ্যাঁ, কেন সেটা আশানুরূপভাবে বাড়ছে না, এর পিছনে মানে এক কথায় বলতে গেলে ইট ইজ প্রহিবিটিভ গভর্নেন্স শর্টেজ। এখানে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে। গভর্নমেন্ট মানে গত
8 বছরে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে, তারা দে ইনভেস্টেড হেভিলি, কিন্তু অ্যাগেইন ওই সুশাসনের অভাবে মানে টেনজিবল ইম্প্যাক্ট সৃষ্টি হচ্ছে না। মানে প্রাইভেট সেক্টরের আপনি গ্যাসের কথা বলেন, কানেক্টিভিটির কথা বলেন, তাদের প্রোডাকশন এনভায়রনমেন্টকে ইমপ্রুভ এনহান্সমেন্টের কথা বলেন, সব জায়গায় কিন্তু একটা বড় গ্যাপ রয়ে যাচ্ছে। তাদের কিন্তু এফবিসিসিআই বা ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বারদের সাথে কথা বলে আপনি দেখতে পাবেন যে তাদের অভাবের মানে তাদের অসুবিধার লিস্টের অভাব নাই। তো এই জায়গাগুলোতে মানে আমাদের সরকারের সক্ষমতার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে এবং এটা একটা ক্রনিক প্রবলেম। এটা কিভাবে গভর্নমেন্ট ওভারকাম করবে সেই সুনির্দেশনা আসলে ফিসকাল পলিসি বা গভর্নমেন্টের ম্যাক্রোইকোনমিক পলিসির মধ্য দিয়ে আসা উচিত। আপনার দ্বিতীয় যে পয়েন্টটা ছিল যে মানে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যে আমার যে হিউজ মানে ওয়ার্কিং এজ পপুলেশন আছে তাদেরকে কীভাবে স্কিল দেওয়া যায়, এই বাজেটে কিন্তু সরকারের সেখানে সিগনিফিক্যান্ট অ্যালোকেশন আছে। আপনি দেখবেন যে শিক্ষা খাতের নতুন খাত যোগ হয়েছে, আপনার টেকনোলজি এবং স্কিল এনহান্সমেন্ট, সেখানে বোধহয় 14,000 করোড় টাকার একটা অ্যালোকেশন হয়েছে, যেটা গত বছর ছিল বোধহয় আবার 5,000 করোড় টাকা। গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটাকে রিকগনাইজ করেছেন যে আমার ইয়াং পপুলেশনকে যদি আমি তাদেরকে নতুন স্কিল দিতে পারি, রিলেভেন্ট স্কিল দিতে পারি, ট্রান্সফারেবল স্কিল দিতে পারি, তাহলে তারা মানে সেম পপুলেশন দে ক্যান মেক এ বিগ ডিফারেন্স ইন আউটপুট প্রোডাকশন। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের সেখানে রিয়েলাইজেশনটা আছে এবং গভর্নমেন্ট ইজ ইনক্রিজিংলি অ্যালোকেটিং ফান্ড ফর এনহান্সিং স্কিল অফ দি ইয়াং পপুলেশন। তবে আমি একটা জিনিসের উপর আবারও মানে একটু এমফাসাইজ করতে চাই যে গভর্নমেন্টের প্ল্যান বরোয়িং ফ্রম দি ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন বাংলাদেশ ব্যাংকের মানে তারল্যের কথা দেখি, এক্সেস লিকুইডিটির কথা দেখি, সেখানে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজও ইনক্লুডেড থাকে। তো গভর্নমেন্ট সিকিউরিটিজ ইটস এ বিগ পোর্শন মানে ইন দ্য লিকুইড অ্যাসেটস অফ দ্য ব্যাংক। তো যদি আমি এটাকে বাদ দিই তাহলে কিন্তু মানে এক্সক্লুডিং গভর্নমেন্ট সিকিউরিটিজ ব্যাংকিং খাতের বা আমাদের ফিনান্সিয়াল সিস্টেমে কিন্তু তারল্যের ওই আধিক্যটা নেই। তো এই অবস্থায় যদি গভর্নমেন্টের এই প্ল্যান বরোয়িংটা হয় তাহলে ইট মে জিওপারডাইজ মানে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, যেটা গভর্নমেন্ট মানে অর্থমন্ত্রী মহোদয় উনি প্রাক্কলন করেছেন যে এটা 2% পয়েন্ট অফ জিডিপি বাড়বে। এটা আমার কাছে মনে হয় যে ইট মে বি ইম্পিডেড মানে বিকজ অফ দিস প্ল্যান্ড হিউজ বরোয়িং ফ্রম দি ডোমেস্টিক ফিনান্সিয়াল সিস্টেম। আমরা একটু তিতুমির ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ব্যাংক রেট এবং সঞ্চয়পত্রের মধ্যে সমন্বয় ইন্টারেস্টের হওয়া উচিত কিনা, যেটা খুব জরুরি, বিকজ একটা ইন্টারেস্টের একটা চাঙ্ক কিন্তু আমাদের বাজেট থেকে চলে যাচ্ছে। জি, আপনার আসলে রাজস্ব নীতি এবং মুদ্রানীতির সমন্বয় দরকার, এ বিষয়ে কারোরই কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারছি কিনা। প্রশ্ন অনেক সময় করা হয় ব্যবসায় বান্ধব, আসলে বিনিয়োগ বান্ধব অর্থাৎ হচ্ছে যে অর্থনীতির মৌল বিষয়গুলো যেগুলোকে আমরা বলি প্রকৃত খাত, সেটা হচ্ছে কৃষি, সেটা হচ্ছে শিল্প এবং সেটা হচ্ছে সেবা খাত। তা আপনি কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে যে আমরা জনমিতিক লাভ অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিতে পারছি না, বরং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর পার্শ্ববর্তী দেশসমূহকে $5 বিলিয়ন আমাদের দক্ষতা ঘাটতি বাবদ চলে যাচ্ছে এবং সেটা এমন একটা পরিস্থিতিতে চলছে যখন হচ্ছে যে আমাদের প্রবাসী আয়, অভিবাসী আয় 16% হ্রাস পেয়েছে। তার মানে যার ফলে আমরা লক্ষ্য করছি গত 3-4 মাস ধরে লেনদেন ভারসাম্যের চলতি অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে ঋণাত্মক ব্যয়, এবং এটা যদি চলে তাহলে ভবিষ্যতে আপনার এক ধরনের ব্যালেন্স অফ পেমেন্টে অর্থাৎ মূল ভারসাম্যেও ঋণাত্মকতা হতে পারে, যদি আমাদের হওয়ার কথা ছিল না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে কোথায় মানুষ আসলে বিনিয়োগ করবে। আপনি যেভাবে প্রশ্ন করছেন আমি আপনার সাথে একমত নই। প্রশ্নটা করা দরকার হচ্ছে যে আমি আমার সঞ্চয় কোথায় বিনিয়োগ করব, রাষ্ট্র কি সেই ব্যবস্থা করছে কিনা। সেটার প্রথম খাত ছিল হচ্ছে পুঁজিবাজার। তো মানুষ কেন পুঁজিবাজারে বিনিয়োগ করছে না সেটা আপনি ভালো বলতে পারবেন। তার মানে হচ্ছে যে আমি বিনিয়োগের খাত নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে করা দরকার হচ্ছে যে আপনি খুব খুশি হচ্ছেন যে আপনার আয়ুষ্কাল বাড়ছে, খুবই খুশির কথা, কারণ আমরা বেশি দিন বাঁচছি, কিন্তু আপনি 14 লাখ লোকের বাইরে কাউকে বেসিক স্টেট পেনশন দিচ্ছেন না। এই পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায়ও পেনশন দেয়।
যেটা পুঁজিবাদের স্বর্গরাজ্য, সেই মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনাকে 60 বছর 65 বছর পরে রিটায়ারমেন্টের পরে আপনার একটা ব্যবস্থা থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রেও মেডিকেইড থাকে, মেডিকেয়ার থাকে। তার মানে হচ্ছে যে আপনাকে তো একটা ব্যবস্থা করতে হবে। তার মানে প্রথম হচ্ছে যে সঞ্চয় কোথায় বিনিয়োগ করবেন সেই পরিবেশ করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে ওই বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে কোনো লুটপাট বা অনিয়ম সংগঠিত হবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে যে আপনার রাষ্ট্রের কতগুলো মৌলিক দায়িত্ব হিসাবে আপনার যখন জীবনের যেটা, যেমন ছোটোবেলায় আপনাকে যেমন লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, তারপরে হচ্ছে যে এখন মুশকিল হচ্ছে কেন এরকম পরিস্থিতি তৈরি হয়, কারণ হচ্ছে যে আপনি বেশি দিন বাঁচছেন, এখন যদি আপনার সঞ্চয় না থাকে তাহলে পরে ভোগ করবেন কিভাবে, তাহলে সেইটা নিয়ে ভাবতে হবে। আমি আশা করেছিলাম বাজেটে একটা ইউনিভার্সাল পেনশন স্কিম বা আপনি যখন কাজ করবেন তার সাথে আপনি তো উৎসে কর নিতে খুব উস্তাদ, কিন্তু উৎসে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নেন যার মাধ্যমে আপনি ভবিষ্যতে হচ্ছে যে স্টেট পেনশন দেন, সেটা তো করেননি। তৃতীয় হচ্ছে যে আপনার সঞ্চয় আসলে ব্যাংক ব্যবস্থা নিয়ে বড় রকমের আলোচনা করা দরকার, কারণ এই সুদের হার এমনি তো আপনি যা রাখছেন তার চেয়ে কম পাচ্ছেন, কারণ হচ্ছে যে সম্পূরক কর না। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে যে আমানতকারী হিসাবে আপনি ওখান থেকে যে সুদটা পান সেটা 4.5% থেকে 5%, আপনার মূল্যস্ফীতি তার চেয়ে বেশি, তার মানে টাকার মান আপনার ইতিমধ্যেই কমে যাচ্ছে। এই আবগরি শুল্ক তো একটা আলাদা রকমের নুইসেন্স ক্রিয়েট করেছে, তো সেটা বাদ দেন। তার মানে হচ্ছে যে আপনার যে সৃজনশীলতা, অর্থাৎ হচ্ছে যে বর্তমান পরিস্থিতির আলোকে দাঁড়িয়ে স্বপ্নের বাংলাদেশ এবং সামনের বাংলাদেশ গড়ার মতো যে রকমের পরিকল্পনা, এই পরিকল্পনার বড় রকমের ঘাটতি আছে। আমরা তো আরও আলোচনা করলাম না, বর্তমানে হচ্ছে যে ওয়ান বেল্ট ওয়ান রোড চলছে, চীনের সাথে আমরা কি করব, ভারত এবং চীনের বাজারে কীভাবে অনেক আলোচনা। আবার আমাদের উৎপাদন সক্ষমতাও বাড়ছে না, অন্যদিকে আপনার শিল্প কমে যাচ্ছে, তাই না? তবে সামনের বাংলাদেশের জন্য যে ধরনের চিন্তা করা দরকার, যে ধরনের সৃজনশীলতা দরকার এবং যে ধরনের বক্সের বাইরে যে চিন্তা করা দরকার, তার বড় ঘাটতি আমার কাছে মনে হয় এই ঘাটতি সবচেয়ে বড় ঘাটতি। রাইট, থ্যাংক ইউ। আমরা শেষ মুহূর্তে চলে আসছি মিজান ভাই, সরি আপনাকে সময় খুব কম দিতে হচ্ছে, 30 সেকেন্ডে যদি আপনি আপনার বক্তব্যটা বলেন। আমি দুটো পলিসি অ্যানোমালিজের কথা বলতে চাই যেটা আমার অর্থনীতিকে, সামষ্টিক অর্থনীতিকে সাংঘাতিকভাবে এখন অ্যাডভার্সলি এফেক্ট করছে। একটা হলো মানে কর নীতি, যেটা সরকারের কর নীতি, মানে এটা হিস্টোরিক্যালি মানে ইট ইজ রং পলিসি। এত হাই মানে কর্পোরেট ট্যাক্স রেট পৃথিবীতে কোথাও নাই, এবং ডিফ্যাক্টো মানে ইফেক্টিভ কর্পোরেট ট্যাক্স হলো 14.5%। একদিকে ভেরি প্রহিবিটিভ কর্পোরেট ট্যাক্স রেট ফর দি গুড মানে কর্পোরেট এন্টারপ্রেনার্স, আরেকদিকে হলো আপনি আপনার এনবিআর-এর অসক্ষমতার জন্য বা ইনএফিসিয়েন্সির জন্য ইউ ক্যানট কালেক্ট দি ট্যাক্সেস। এই জায়গাটাতে সরকারের একটা বিরাট ইম্প্রুভমেন্ট দরকার। মানে আরেকটা হলো যে এক্সচেঞ্জ রেট পলিসি। ইফ ইউ নট ডিভ্যালু দি কারেন্সি দেন ইউর এন্টারপ্রেনার্স, এক্সপোর্টার্স পার্টিকুলারলি, দে উইল বি ডিসঅ্যাফেক্টেড মানে ইন দি কামিং টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আগামীকালের অনুষ্ঠান দেখার অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।